দেখো, আজকে পাঠ পরিচিতি মানে হচ্ছে এটা কি সোনাতরীর পার্ট 2 ব্যাপারে জানবো। সোনাতরীর পাঠ পরিচিতি শিখবো, বহু নির্বাচনী আর সৃজনশীল প্রশ্নের সমাধান করব। ওকে, সোনাতরী রবীন্দ্রনাথ ঠাকুরের সোনাতরী কাব্যগ্রন্থের নাম কবিতা। ঠিক আছে, কি কবিতা? নাম কবিতা। শতাধিক বছর ধরে এ কবিতা বিপুল আলোচনা ও নানামুখী ব্যাখ্যায় নতুন নতুন তাৎপর্যে অভিষিক্ত। একই সঙ্গে কবিতাটি গুরু রহস্য ও শ্রেষ্ঠত্বের স্মারক। মহৎ সাহিত্যের একটি বিশেষ গুণ হলো কালে কালে নতুন দৃষ্টিভঙ্গি ও বিবেচনার আলোকে তার শ্রেষ্ঠত্ব নিরূপিত হতে থাকে। বাংলা কবিতার ইতিহাসে সোনাতরী তেমনই আশ্চর্য সুন্দর এক চিরায়ত আবেদনবাহী কবিতা। কবিতাটিতে দেখা যায় চারপাশের প্রবল স্রোতের মধ্যে জেগে থাকা দ্বীপের মতো ছোট একটি ধান খেতে উৎপন্ন সোনার ধানের সম্ভার নিয়ে অপেক্ষারত নিঃসঙ্গ এক কৃষক। আকাশের ঘন মেঘ আর ভারী বর্ষণে পাশের খরস্রোতা নদী হয়ে উঠেছে হিংস্র। চারিদিকের বাঁকা জল কৃষকের মনে সৃষ্টি করেছে ঘন ঘোর আশঙ্কা। এরকম এক পরিস্থিতিতে ওই খরস্রোতা নদীতে একটি ভরাপাল সোনার নৌকা নিয়ে বেয়ে আসা এক মাঝিকে দেখা যায়। উৎকণ্ঠিত কৃষক নৌকাগুলি ভিড়িয়ে তার উৎপাদিত সোনার ধান নিয়ে যাওয়ার জন্য মাঝিকে সকাতরে মিনতি জানালে ওই সোনার ধানের সম্ভার নৌকায় তুলে নিয়ে মাঝি চলে যায়। ছোট নৌকা বলে স্থান সংকুলান হয় না কৃষকের। কৃষক কি উঠতে পারে না, কেননা ছোট্ট একটা নৌকা, সেখানে সে ধানগুলো দিতে পেরেছে, এটাই অনেক। এখন সে কিভাবে উঠবে? শূন্য নদীর তীরে আসা হতো কৃষকের বেদনা গুমড়ে পড়ে। এ কবিতায় নিবিড়ভাবে মিশে আছে কবির জীবন দর্শন। মহাকালের স্রোতে জীবন যৌবন ভেসে যায়, কিন্তু বেঁচে থাকে মানুষের সৃষ্ট সোনার ফসল। তার ব্যক্তিসত্তা ও শারীরিক অস্তিত্বকে নিশ্চিতভাবে হতে হয় মহাকালের নিষ্ঠুর কালগ্রাসের শিকার। সোনাতরী মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এর অধিকাংশ পঙ্ক্তি 8+5 মাত্রার পূর্ণ পর্বে বিন্যস্ত। একটা কথা তোমরা শুনে রাখো যে 8+5 মাত্রা, এই যে মাত্রাবৃত্ত ছন্দ ও অলঙ্কার ব্যাপারে আমরা একটা গ্রামাটিক্যাল, এই ব্যাকরণগত যে বিষয়টি আছে এইটা কিভাবে হয় এর ব্যাপারে একটা ভিডিও বানাবো। সো তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাহলে ওই ভিডিওটার আপডেট পাবে। ওকে, সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবে। বহু নির্বাচনের প্রশ্নগুলো সমাধান করি, চলো। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, এখানে তুমি কে? তুমি হচ্ছে মাঝি। ওকে, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, এখানে হচ্ছে তুমি হচ্ছে মাঝি। কবি ছোট ক্ষেত বলতে কি বোঝাতে চেয়েছেন? নদীর ছোট চর বোঝাচ্ছে, এরকম। নিচের অনুচ্ছেদটি পড়ে 3 আর 4 নং প্রশ্নের উত্তর দিতে বলছে। জয়নুল আবেদিন বিখ্যাত চিত্রশিল্পী, তিনি শিল্পাচার্য নামে পরিচিত। তার বিখ্যাত চিত্রকর্মের মধ্যে রয়েছে দুর্ভিক্ষের চিত্রমালা, সংগ্রাম, সাঁওতাল রমণী, ঝড় এবং আরও অনেক ছবি। পৃথিবীর মানুষ এই শিল্পীর পেন্সিলের আঁচড়ে প্রতিফলিত দুর্ভিক্ষ তাড়িত মানুষও এই সময়কেও আজও অনুভব করে। বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রতিষ্ঠায় তিনি ছিলেন পুরোধা ব্যক্তিত্ব। তিনি সাধারণত এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রতিষ্ঠিত করেছিলেন প্রথমে। জয়নুল আবেদিনের সঙ্গে সোনাতরী কবিতার কিসের সাদৃশ্য রয়েছে? কৃষকের। জয়নুল আবেদিন এখন বর্তমানে বেঁচে নেই, কিন্তু তিনি যে সৃষ্টিটা করে গেছেন সেটা কি চিরকাল বেঁচে থাকবে। উক্ত সাদৃশ্যের প্রেক্ষিতে বলা যায় কি, জীবন অতি সংক্ষিপ্ত আর সম্পদ ক্ষণস্থায়ী, সৃষ্টি অবিনশ্বর, তিনটাই, তাই না? সময় অনন্ত প্রবাহী। আচ্ছা, এখানে হচ্ছে সৃষ্টি অবিনশ্বর এটা বোঝা যায়, আর জীবন অতি সৃষ্টি অবিনশ্বর এটাই বোঝা যায়, এটা দিও।
এখানে তো অপশন থাকলে আমরা সবগুলি দিয়ে দিতাম। মাদাম তেরেসা অকৃত্রিম মাতৃস্নেহের আধার ছিলেন। আলবেনিয়ায় বংশোদ্ভূত হয়েও তিনি তার কাজের জন্য সারা পৃথিবীতে স্মরণীয় হয়ে আছেন। 1950 সালে তিনি কলকাতায় মিশনারিজ অফ চ্যারিটি নামে একটি সেবা প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে এই চ্যারিটি হোম সমগ্র পৃথিবীর দরিদ্র, অসুস্থ, অনাথ ও মৃত্যুপথযাত্রী মানুষের জন্য কাজ করে। এই কাজের জন্য 1979 সালে তাকে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়। সেই পুরস্কারের সময় অর্থ তিনি সেবা কাজে ব্যয় করেন। 1997 সালে তিনি মৃত্যুবরণ করেন, কিন্তু পৃথিবীর মানুষ আজও তার নাম শ্রদ্ধাভরে স্মরণ করে। মানুষ সৃষ্টি করেছে, সেই সৃষ্টি হয়েছে পৃথিবী বিখ্যাত, তাহলে সেই ব্যক্তিটাকে কি মানুষ ভুলে যাবে? না, তা না। তাহলে বলা যায় তিনি মৃত্যুবরণ করেও অমর হয়ে আছেন, তাই না? বাংলা কত তারিখে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন বলো তো? কেউ পারলে কমেন্টে বলবেন। বাংলা হচ্ছে, আমি বলে দিচ্ছি, 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ। ঠিক আছে, 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ, বৈশাখ মাসের 25 তারিখে তিনি জন্মগ্রহণ করেন। ইংরেজিতে তো তোমরা জানোই, খুবই পরিচিত দেখতে পাবে। বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে? বাঁকা জল বলতে বোঝানো হয়েছে যেই, অর্থাৎ মহাকালের প্রতীক হচ্ছে এই বাঁকা জল, তাই না? বাঁকা স্রোত যাকে বলে। চারদিকে এই বাঁকা জলগুলো হচ্ছে ঘূর্ণায়মান, এবং বাঁকা জল কেন বলা হয়েছে? যে কোনো সময় এই বর্ষায় পানির স্তরণ বেড়ে, নদীর পানির স্তরণ বেড়ে যখন তখন ছোটো ক্ষেতটি ডুবিয়ে দিতে পারে। এই জন্য এই আশঙ্কা থেকেই কৃষক এই স্রোত বা চারদিকে যে ঢেউগুলো আছে সেগুলোকে বাঁকা জল বলেছেন। সোনার তরী কবিতায় কোন বিষয়টি মাদাম তেরেসার জীবনের সঙ্গে সঙ্গতিপূর্ণ? ব্যাখ্যা করো। কোন বিষয়টির সঙ্গে সোনার তরী কবিতার মাদাম তেরেসার জীবনের সঙ্গে সঙ্গতিপূর্ণ? মাদাম তেরেসা হচ্ছে মানুষের সৃষ্টি হচ্ছে অবিনশ্বর, কিন্তু জীবন সংক্ষিপ্ত, তাই না? এখানে কিন্তু এই মিলটি আছে, ঠিক আছে? মাদাম জীবনের সঙ্গে, অর্থাৎ সোনার তরী কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু তার জীবনও সীমিত, আর মাদাম তেরেসার জীবনও সীমিত। অন্যদিকে তাদের সৃষ্টি কিন্তু আবার অবিনশ্বর, তাই না? এই যে এটাকে সুন্দর মতো ব্যাখ্যা করতে হবে, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত সোনার তরী কবিতায়, আর কবিতায় সোনার তরী কবিতায় তিনি সোনার তরীকে মহাকালের প্রতীক হিসেবে দেখেছেন, এবং মহাকালের প্রতীকে তিনি তার সৃষ্টিগুলো তুলে দিয়েছেন, যেটা কি চিরায়ত শিল্পলোকে চলে যাবে। কিন্তু তাকে নেওয়ার মতো, অর্থাৎ তার জীবন তো সংক্ষিপ্ত, সেই তিনি তো স্বল্পস্থায়ী জীবন নিয়ে আছে, সেই জীবনটা কি চলে যাবে, কিন্তু তিনি থাকবেন এই সৃষ্টির মধ্যেই অমর। আর এটাও মাদার তেরেসার মধ্যে প্রকাশ পেয়েছে। মাদার তেরেসা কিন্তু আমরা এখনও মনে রেখেছি তার কাজের জন্য, তার সৃষ্টির জন্য, তাই না? মাদাম তেরেসার জীবন পরিণতি সোনার তরী কবিতার মূল উপজীব্য। হ্যাঁ, মাদাম তেরেসা আমাদের কাছে মনে আছে, রবীন্দ্রনাথ ঠাকুরও আমাদের এখনও মনে আছে। অর্থাৎ তারা যদি মৃত্যুবরণও করে, তবুও তারা আমাদের কাছে সম্পদ হিসেবে থাকবে, অর্থাৎ তাদেরকে আমরা চিনি, তাদেরকে আমরা জানি, তারা আমাদের কাছে অমর। তোমরা ক নাম্বারে কিন্তু একটা জিনিস, সৃজনশীল যখন লিখবে তখন না সবসময় হচ্ছে সৃজনশীল সাধারণত 11টা আসে, সৃজনশীল 11টা আসে না, তো 11টার মধ্যে আমরা 7টা দিই।
এই 7টা কিন্তু লিখতেই হবে, ছোট বড় যেভাবে লেখো 7টা লিখতে হবে। ছোট বড় লিখবে মানে হচ্ছে 1-2 পৃষ্ঠার মধ্যে গ ঘ লিখের মধ্যে শেষ করে ফেলবা। 1-2 পৃষ্ঠা মানে হচ্ছে গ হচ্ছে 1 পৃষ্ঠা আর আধা পৃষ্ঠা লিখতে হয়, ঘ হচ্ছে 2 পৃষ্ঠা লিখতে হয়, খ হচ্ছে ক আর খ 1 পৃষ্ঠার মধ্যে শেষ করতে হয়, ক হচ্ছে 1 লাইনের মধ্যে লিখতে হয়, খ হচ্ছে 4-5 লাইনের মধ্যে লিখতে হয়, অর্থাৎ একটা পারা করে সেটা হচ্ছে মূল কথা লিখবা, তারপরে আবার একটু ব্যাখ্যা দিবে। 2 পারা করে লিখতে হয়। গ হচ্ছে 3 পারায় লিখতে হয়। 3 পারায় অর্থাৎ প্রথম পারায় থাকে হচ্ছে এটা তো তোমরা জানোই যে প্রথম পারায় হচ্ছে জ্ঞানমূলক উক্তি থাকে, সেকেন্ড পারায় হচ্ছে এই যেটা চাইছে সেটা প্রথম পারায় দিবে, তারপরে হচ্ছে সেকেন্ড পারায় থাকবে হচ্ছে সোনাতরীর ব্যাপারে কিছু থাকবে, থার্ড পারায় হচ্ছে অনুচ্ছেদ বিষয়ে থাকবে, অনুচ্ছেদের সাথে সোনাতরী কী মিল আছে বা কী অমিল থাকে সেইটাই কিন্তু গ নাম্বারে ব্যাখ্যা করতে হবে। এটা হচ্ছে 1 পৃষ্ঠা আর আধা পৃষ্ঠার মধ্যে সমাপ্ত করতে হয়। ঘ নাম্বার হচ্ছে 4 প্যারা করে লিখতে হয়, ঠিক আছে। এভাবেই একটা সৃজনশীল লিখলে ভালো হয়। আর সব সময় সৃজনশীল মনে রাখতে হবে, যখন কেউ এইচএসসি পরীক্ষা দিবে তখন সৃজনশীল সব সময় মনে রাখতে হবে যে 7টাই দিতে হবে, না হলে কিন্তু মার্ক আসলে কমে যায়, তাই না? যত বড় করেই দাও আর যত ছোট করেই দাও, 11টার মধ্যে 7টা দিতেই হবে। অতিরিক্ত ছোট করলে আবার মার্ক পাওয়া যায় না। ওকে, 20 মিনিটের মধ্যে শেষ করতে হয় একটা সৃজনশীল। ওকে, বাই। যতটুকু টিপস দিতে পেরেছি, বেশি কিছু ভেবো না। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তী ওই যে ছন্দ এবং অলংকার ব্যাপারটা তোমাদেরকে আমি জানাবো, এই জন্য অন্তত সাবস্ক্রাইব করে রাখো। ওকে, বাই।